রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে উঠল ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। ধামাচাপা দিতে অর্থ ও চাকরির প্রলোভন। আমার বাবার বুক ফাটছে, পায়ের থেকে দুই পায়ের থেকে রক কাটা হয়ে গেছে ওনাদের। অধ্যাপক ডাক্তার মঞ্জুরুল আলমের মাধ্যমে অপারেশন করার কথা ছিল, উনি আসে নাই। খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পর বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আমনের ভরা মৌসুমে অস্থির চালের বাজার। পাইকারিতে বস্তা প্রতি দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। নাকাল ক্রেতারা। আমাদের একটা নির্দিষ্ট বাজেট থাকে যে আমরা এই টাকার ভিতরে আমরা মাস চালাই নেব, কেনাকাটা কমিয়ে দেই, খাবার কমিয়ে দেই, এইভাবে একটা ম্যানেজ করা। মিলাররা যে এখন কেন বাড়াইতেছে? এই সিজনে তো বাজার বাড়ার কথা না। লাখ টাকা বিনিয়োগে মাসে 18,000 টাকা মুনাফার প্রলোভন। মাদারীপুরে কয়েকশো মানুষের কোটি কোটি টাকা নিয়ে প্রতারক লাপাত্তা। আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি, এরপর কিস্তি উড়েও টাকা দিছি। প্রতি লাভের একটা প্রলোভন দেখাইয়া সে এখন আত্মগোপন করে আছে। শীতের আবহে গ্রাম বাংলায় উৎসবের আমেজ। জামাই মেলা, পিঠা উৎসব সহ নানা আয়োজন। গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। জামাই মেলা আসছি কিন্তু জামাই নাই। সব আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে জামাই হতে পারি। জামাই তো সবসময় ভালোই হয়, কখনো তো খারাপ হয় না। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে উঠেছে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। শনিবার গভীর রাতে হট্টগোল শুরু করেন নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও অপারেশনের আগে সুস্থ ছিলেন মোশাররফ হোসেন। সন্ধ্যায় তার মৃত্যু হলেও জানানো হয় রাত 9:30টায়। অর্থ ও চাকরির বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার প্রলোভন দেখানোরও অভিযোগ তোলেন স্বজনরা। মোশাররফ হোসেনের হাস্যোজ্জ্বল এই মুখটা শনিবার দুপুরের কিছুক্ষণ পরই গ্রিন লাইফ হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করেন তিনি। তবে অস্ত্রোপচার শেষে তার নিথর দেহ বের করে আনা হয়। বুকে ব্যথা নিয়ে 1 সপ্তাহ আগে গ্রিন লাইফ হাসপাতালে ডাক্তার দেখান মোশাররফ হোসেন। এ সময় দ্রুত ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন ডাক্তার। তারই ধারাবাহিকতায় শনিবার হাসপাতালে ভর্তি হন তিনি। দুপুরের পর নিজেই হাসতে হাসতে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। তবে স্বজনদের কাছে ফেরা হলো না মোশাররফ হোসেনের। স্বজনদের দাবি, অপারেশনের আগেও দিব্যি সুস্থ ছিলেন মোশাররফ। তবে মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ আশ্রয় নেয় ছলছাতুরির। অভিযোগ, রোগী মারা যাওয়ার 3 ঘন্টা পর জানানো হয় স্বজনদের। তাছাড়া ঘটনা ধামাচাপা দিতে অর্থ ও চাকরির প্রলোভন দেয়া হয়। অধ্যাপক ডাক্তার মঞ্জুরুল আলমের মাধ্যমে অপারেশন করার কথা ছিল, উনি আসে নাই। যখন আমার বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, তার অ্যাসিস্ট্যান্ট এবং তার মেডিকেল আরো যারা ছিল তাদের মাধ্যমে তারা অপারেশন কাজ চালাইছে। ওনারা আমার বাবার বুক ফাটছে, পায়ের থেকে দুই পায়ের থেকে রক কাটা হয়ে গেছে ওনাদের, কিন্তু সার্জন তখনও আসে নাই। আমি যখন জিজ্ঞেস করতেছি তখন আমার ওনারা এই উত্তরটা দিচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলা মানতে নারাজ। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অপারেশন হয়েছে দাবি তাদের। রেডি করা এটা তো সবসময় সার্জনের লাগে না, এখানে টিম যারা থাকেন তারপর অ্যানাস্থেসিয়া দেওয়ার না সার্জন এগুলো পেশেন্টকে আগে বেডে তোলে, পজিশনিং করে, এর আগে অনেক কাজ আছে। আমি জানি না কি আমাদের একজন নার্সিং পরে ও কিন্তু ছিল, এটা হতে পারে যে কি সার্জন ঢোকার আগে কিছু প্রাইমারি প্রিপারেশন থাকে। এ ঘটনায় গ্রিন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ওনাদের যদি এই ব্যাপারে, এই মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যদি ওনারা দেয় আমরা লফুল অ্যাকশনে যাব। এই মৃত্যুর ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, কারণ এটা টেকনিক্যাল বিষয়। আপনি চেষ্টা করছেন কিনা যে মানে এই ঘটনাটা? না, অলরেডি আমরা ডেড বডি আমরা অলরেডি বের করে দিছি। ডেড বডি অলরেডি গাড়িতে আছে, ওনারা নিয়ে যাবে ডেড বডি।
রাতেই হাসপাতালে হট্টগোল শুরু করেন নিহতের স্বজনরা। অপারেশন সংশ্লিষ্ট ডাক্তার এবং হাসপাতালের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সাগরে নিম্নচাপের প্রভাবে শনিবার বৃষ্টির পর বেড়েছে শীতের দাপট। তবে আজ সকাল থেকে বরিশাল, সাতক্ষীরা সহ কোথাও বৃষ্টির খবর মেলেনি, দেখা মিলেছে সূর্যের। আবহাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের থেকে উত্তর পূর্বে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হচ্ছে। দূরবর্তী সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। তাপমাত্রার পারদও নিম্নমুখী, এতে দেশ জুড়ে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। দুদিন পর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এবারে উপকূলের আবহাওয়ার খবর জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, ভোর থেকে উপকূলের আবহাওয়া কেমন দেখছেন? সূর্যের দেখা কি মিলেছে কিনা আজকে? সোহার, আসলে ভোরের দিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং হালকা কিন্তু কুয়াশা ছিল এবং 7টার পর থেকে, অর্থাৎ আমরা কিন্তু দেখতে পেয়েছি যে 7টার পর থেকে আকাশ যে মেঘাচ্ছন্ন ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কেটে গেছে এবং ঠিক 8টার ঠিক কাছাকাছি সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি যে মেঘনা নদীর পাড়ে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সূর্য কিন্তু দেখা মিলেছে এবং কিছুটা কিন্তু শীত অনুভূত হচ্ছে এবং হালকা কিন্তু বাতাস বইছে এবং নদীও বলা যায় কি কিছুটা হালকা উত্তাল রয়েছে। তবে কিন্তু শীত কিন্তু আসলে রয়েছে এই মেঘনা নদীর পাড়ে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাতাসের কারণে কিন্তু আগের চেয়ে শীতটা কিন্তু বেড়েছে, যার কারণে কিন্তু মানুষ কিন্তু তারা শীতের পোশাক ছাড়া কিন্তু আমরা কাউকে কিন্তু এখানে লক্ষ্য করিনি। আরেকটি বিষয় হলো যে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। বলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মনিরুজ্জামান আমাকে জানিয়েছেন যে আজ কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু যেহেতু নিম্নচাপ রয়েছে সাগরে, সেটির কারণে কিন্তু যে সাগর এবং সাগর মোহনায় যে সমস্ত ফিশিং বোট এবং ট্রলারকে মাছ শিকার করতে গিয়েছে সেগুলো কিন্তু তীরে ফিরে আসার জন্য কিন্তু মৎস্য বিভাগ থেকে কিন্তু প্রচারণা তারা চালিয়েছেন এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব কিন্তু আমাকে জানিয়েছেন যে গতকালকে থেকে অনেক ফিশিং বোট এবং ট্রলার তীরে ফিরে এসেছে এবং বাকি যেগুলো এখনো ফিরে আসেনি সেগুলো কিন্তু আজকের মধ্যে কিন্তু ফিরে আসবে বলে তিনি আমাকে জানিয়েছেন যে যাতে এই নিম্নচাপের ফলে বা সাগর উত্তাল থাকার কারণে যাতে কোনো প্রকার ফিশিং বোট দুর্ঘটনার শিকার না হয় সেজন্য কিন্তু তারা এই ধরনের প্রচারণা চালিয়েছেন। এছাড়াও কৃষি অফিসের সাথে কথা বলেছি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা কর্মকর্তা হাসান ওয়ারিসুল কবির আমাকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে কৃষকদেরকে তারা জানিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে সমস্ত আমন ধান 70 থেকে 80 ভাগ পেকেছে সেগুলো কিন্তু তারা যাতে কেটে ঘরে তুলে নিয়ে যায় সেজন্য তাদেরকে কিন্তু বলেছেন। আর আসলে এই যে সূর্য যেটি উঠছে এবং কিছুক্ষণ পর পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সূর্য কিন্তু আবার মেঘাচ্ছন্নর কারণে কিন্তু সূর্য চলে যাচ্ছে এবং আবারও কিছুটা সূর্য কিন্তু এই মেঘ অতিক্রম করেও কিন্তু সূর্য কিন্তু উঠছে। সোহার, বিকাশ, ধন্যবাদ আপনাকে। শনিবার এলে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকায় গরম কাপড়ের পসরা সাজিয়ে বসে শিক্ষার্থীরা। শতাধিক দোকান থেকে পছন্দ মতো কাপড় বেছে নিচ্ছেন ক্রেতারা। কম দামে পণ্য পেয়ে ক্রেতারা যেমন খুশি, তেমনি বেচাকেনা ভালো হওয়ায় খুশি অস্থায়ী সব দোকানিরাও। উত্তরের হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত, তার উপর মেঘাচ্ছন্ন আকাশে দুদিন ধরে দেখা নেই সূর্যের। এই অবস্থায় গোপালগঞ্জে জমে উঠেছে শীতবস্ত্রের ব্যবসা। অস্থায়ী দোকানে ভিড় জমাচ্ছেন নানা বয়সী ক্রেতারা। ভারী শাল, সোয়েটার, কানটুপি সহ শীতের কাপড়ের চাহিদা বেশি। সুলভ মূল্য হওয়ায় দামি বিপণী বিতানের তুলনায় ফুটপাতের দোকানে ভিড় করছে সীমিত আয়ের মানুষ। দাম একটু কমে আসে, এই কারণে এই জিনিসগুলো নিয়ে গরিবদের জন্য, স্বাভাবিক মানুষদের জন্য ভালো। মার্কেটে যেই প্রাইসটা তার থেকে এই প্রাইসটা অনেক কম,
তার জন্য আমাদের কিনতে ভালো আর সুবিধা। শনিবারে বন্ধর দিন এই মালটা সাপোর্ট আপনি দোকানে কিনতে গেলে 500 টাকা, এখানে দেখা গেল আপনার 400 350। শহরের সব ধরনের পোশাকের দোকান বন্ধ থাকে শনিবার। এই দিন ফুটপাতে দোকান সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। শীতের কাপড় বিক্রি করে লেখাপড়া আর হাত খরচ জোগাড় করছেন তারা। কম রেটে বা আমাদের খুব সীমিত লাভে কিন্তু এটা আমরা পরিচালনা করি এবং দেখা যায় আমাদের কিন্তু কাস্টমারের চাহিদাটাও বেশি। আমরা ঢাকা থেকে পাইকারি রেটে ক্রয় করি এবং খুব সীমিত লাভে আমরা এখানে সেল করি। দেখা যায় স্টুডেন্টের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর লোকজন আমাদের কাছ থেকে কিনে। এই যে মালগুলো দেখতেছেন, এই মালগুলো আসলে দোকানের ভালো মাল, কিন্তু আমরা অনেক চিপ রেটে, একদম চিপ রেটে দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ কেনে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জমজমাট থাকে শীতবস্ত্রের অস্থায়ী দোকানগুলো। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আগামী মার্চের মধ্যে রাষ্ট্রের সংস্কার কাজ শেষ হবে, এমনটা জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার রাতে কক্সবাজার ইসলামিক রিসার্চ সেন্টারের 21তম বার্ষিক সভায় যোগ দেন তিনি। সেখানে ধর্ম উপদেষ্টা বলেন, 16 থেকে 17 বছরের জঞ্জাল কয়েক মাসের মধ্যে সাফ করা অসম্ভব। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। সিইসি সহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ। এই দেশ কোনো দলের কাছে ইজারা দেয়া হয়নি, সেই মন্তব্য করেন আ.ফ.ম. খালিদ হোসেন। আমরা এই দেশকে করতে চাই, দুর্নীতি, স্বজনপ্রীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। 20 বছরের 18 বছরের জঞ্জাল 2-4 মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমরা সংস্কারে হাত দিয়েছি, খুব তাড়াতাড়ি মার্চের ভিতরে অথবা একটু পরে সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাবে। গান আর সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়ালেন একোজ অফ রেভলিউশন কনসার্টের মধ্যমণি সুর সম্রাট রাহাত ফাতে আলী খান। মাতালান স্টেডিয়ামে আগত ঢাকার হাজারো সঙ্গীতপ্রেমীদের গাইলেন ওরে পিয়া, মেরে, রাশকে কামার, আফরিনের মতো জনপ্রিয় 12টি গান। তবে নেননি কোনো পারিশ্রমিক। মূলত শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের সহায়তায় সংগ্রহ করা হচ্ছে তহবিল। সেই সাধু উদ্যোগেই ছিল এই কিংবদন্তির ছোট্ট অবদান। এই কনসার্টে আলো ছড়ান দেশের প্রথম সারির ব্যান্ড আর্টসেল, চিরকুট ও সিলসিলা। দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে রাত 9:45টায় মঞ্চে ওঠেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। সুরের মঞ্চনায় তখন বুঁদ হয়ে যান আর্মি স্টেডিয়ামে উপস্থিত দর্শক শ্রোতারা। তুনা জানে দিয়ে শুরু, এরপর মেরে, রাশকে কামার, আফরিন, মাস্তে কালান্দার গাইলেন একের পর এক সব বিখ্যাত গান। সুরের তালে মন্ত্রমুগ্ধ দর্শক শ্রোতারা। একটি দুটি নয়, একে একে পরিবেশন করলেন 12টি গান। ভেরি নাইস, ইটস আ ম্যাজিক্যাল নাইট। মানে আমার ধারণা যত আর্টিস্ট আসছে বাইরের, ওদের সবারই একটা কোনো না কোনো কম্পিটিটর আছে, তাদের দেশে হোক আমাদের দেশে হোক, কিন্তু আসলে মানে রাহাত ফাতে আলী খানের কোনো কম্পিটিটর কোথাও নাই। এক্সিলেন্ট প্রত্যেকটা সং আমি এটা আগে ইউটিউবে শুনতাম, স্পটিফাইতে শুনতাম, রিয়েল লাইফে শোনার এক্সপিরিয়েন্সটা অনেক ডিফারেন্ট। আমরা যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি আমাদের অর্গানাইজাররা প্রোভাইড করে ফেলছে। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে শনিবার আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় ইকোজ অফ রেভলিউশন কনসার্ট। চ্যারিটি কনসার্টে মঞ্চ মাতান এই সুরের জাদুকর। কিংবদন্তি এই শিল্পীর গান সরাসরি উপভোগ করতে কানায় কানায় পরিপূর্ণ ছিল স্টেডিয়াম। ছোটবেলা থেকে যে গানগুলো শুনে আসছি ওগুলো আমাদের জন্য অনেক আবেগাপ্লুতময় গান, আর আজকে তাকে সামনাসামনি দেখে আমি অনেক আবেগাপ্লুত হয়ে যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড লাগছে। এখানে রাহাত ফাতে আলী খান সাহেবের কনসার্ট দেখতে এসেছি, এটা আমাদের কাছে সবাই অনেক বেশি মনোমুগ্ধকর। ইট ওয়াজ আ গ্রেট এক্সপেরিয়েন্স। আজকের রাতের কথা অলওয়েজ মনে থাকবে। থ্যাঙ্কস রাহাত ফাতে আলী খান, থ্যাঙ্কস। এর আগে দুপুরে কাওয়ালি ব্যান্ড সিলসিলার সঙ্গীতের মাধ্যমে শুরু হয় কনসার্ট। একে একে মঞ্চ মাতান জনপ্রিয় র্যাপ সঙ্গীত হান্নান ও শেজান। ব্যান্ড চিরকুট ও আর্টসেলের শিল্পীরা দুপুর থেকেই সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রাখেন তারা। কনসার্টের বিরতিতে মঞ্চে আসেন জুলাই আগস্টের বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এছাড়া শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ,
আহত গাজী আতিকুল, খোকন চন্দ্র সহ নিহত ও আহতদের স্বজনরা মঞ্চে উপস্থিত ছিলেন। এ সময় গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা। আমাদেরকে কেউ কোনো ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমাদেরকে ডিভাইড করতে পারবে না। গণ অভ্যুত্থানকে যেভাবে আমরা সফল করেছি, আমরা বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়াটিকেও আমরা সেভাবেই সফল করব। এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে যে কোনো বিনামূল্যে হোক দেশের মাটিতে এনে লাখো লাখো জনতার মাঝখানে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যাকাণ্ড দেওয়ার জন্য যেভাবে ফাঁসি মানুষকে গুলি করে হত্যা করে, ঠিক সেভাবে আমার চোখের সামনে আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। এই অভ্যুত্থান আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে এই বাংলাদেশ থেকে পূর্বের এবং আগামী যে কোনো ফ্যাসিস্টকে যদি আমরা তাড়াতে চাই কিংবা যে কোনো ফ্যাসিস্টের উত্থান যদি ঠেকাতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আয়োজনের শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়েছিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, তাই কনসার্টেও ছিল তার প্রাণবন্ত উপস্থিতি। ইকোস অফ রেভলিউশনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও। আজকে যে সফলভাবে এরকম মানের একটা আন্তর্জাতিক সংযোগ সৃষ্টি করতে পেরেছে, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমরা ওয়াদা করছি, খুনি হাসিনার বিচার এই মাটিতে হবে। খুনি হাসিনার বিচার এই মাটিতে হতেই হবে, না হলে আমরা থামবো না। যদি আবার লড়তে হয় লড়বো, যদি মরতে হয় মরবো, তবে বাংলাদেশের মানুষ যেই স্বপ্নের বাংলাদেশ চায় সেটা আমরা অবশ্যই করব। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের পাশাপাশি ইকোস অফ রেভলিউশন চ্যারিটি কনসার্ট উপভোগ করেন নিহত শতাধিক পরিবার। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীতে দুর্ঘটনার একদিন পরও বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদ পড়ে যাওয়া ট্রাক টেনে তোলা যায়নি। দুর্ঘটনাস্থলে দেখা মেলেনি সড়ক ও জনপথ বা বিআরডব্লিউটি এর কর্মকর্তাদের। কখন উদ্ধার কাজ শুরু হবে তা বলতে পারছে না কেউ। ব্রিজ মেরামতের বিষয়েও নেই অগ্রগতি। ট্রাক চালক আহত হলেও খোঁজ নেই হেল্পারের। দুর্ঘটনার পর থেকে ব্যাহত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল। ট্রাক চালকদের কামারপাড়ার মুন্নু গেট ও গণপরিবহন চালকদের ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো ঘটনাস্থলে এখন কি অবস্থা। আমাদের সহকর্মী পলাশ প্রধান আছেন আমাদের সঙ্গে। পলাশ, দুর্ঘটনার পর একদিন পেরিয়ে গেছে, ট্রাক উদ্ধার কিংবা ব্রিজ মেরামতের বিষয়ে সংশ্লিষ্টরা কি কিছু জানিয়েছেন আদৌ? জানাবেন। যদিও 24 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত যে ট্রাকটি আসলে দুর্ঘটনা কবলে পড়েছে এটি কিন্তু আসলে উদ্ধার যে তৎপরতা সেটি কিন্তু আসলে দেখিনি। যদিও গতকালকে থেকে আমরা বিআইডব্লিউটিএ এবং বিআরটিএ পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ডিএমপি পুলিশ ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কিন্তু একাধিকবার যোগাযোগ করেছি। তারা কিন্তু একে অপরের সাথে বিষয়টি দায়িত্ব অর্পিত করার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত কিন্তু যে ট্রাকটি যেভাবে পড়েছিল ঠিক সেভাবে কিন্তু পড়েছে এবং এই যে ট্রাকটির যে চালক সেই চালককে কিন্তু গুরুতর আহত অবস্থা ছিল। আজকে আমরা তাদের সাথে সকালে যোগাযোগ করেছি, এখন বেশ অনেকটাই ভালো রয়েছে, তবে সংখ্যামুক্ত। কিন্তু এই যে এই বেইলি ব্রিজটি চলাচলরত যত পরিবহন রয়েছে তারা কিন্তু আসলে ভিন্ন রাস্তা ব্যবহার করছে। যদিও আমরা গতকাল রাত্রে দেখেছি, গভীর রাত্রে পর্যন্ত কিন্তু এই যে সড়কটি, এই সড়ক দিয়ে কিন্তু বেশ যানজট সৃষ্টি হয়েছিল। আমরা দেখছি যে কামারপাড়া দিয়ে হয়ে টঙ্গী মিলগেট হয়ে যে রাস্তাটি ব্যবহার করার জন্য বলছিল সেটি কিন্তু আমরা দেখছি গতকাল রাত 9টা থেকে গভীর রাত্রে পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং বিআরটি লেনের যে ফ্লাইওভার উপরে সেটিও কিন্তু দীর্ঘ যানজট হয়েছে। সেখানেও কিন্তু আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলছি, অর্থাৎ বলছিল যে যেহেতু ব্রিজটি আসলে ধসে পড়ে গেছে সেক্ষেত্রে একটু চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উদ্ধারের তৎপরতা সম্পর্কে যদি জানতে চাই সেক্ষেত্রে বলছিল যে এই বিষয়টি তারা জানে না, যে কারণে আসলে এখনো যে
কবে নাগাদ এটি উদ্ধার হবে সেই বিষয়টি পুলিশ প্রশাসন এবং রোডস অ্যান্ড হাইওয়ে এবং বিআরটি এবং বিডব্লিউটি আসলে কেউ কিন্তু এই বিষয়ে কিন্তু তার দায়িত্ববান নিয়ে আসলে এই বিষয়টি এগিয়ে আসছে না। এখন পর্যন্ত ঘটনাস্থলে আমরা কিন্তু কাউকেই দেখছি এটি উদ্ধার করার জন্য। সবকিছু মিলে বলা চলে যে এই যে দুর্ঘটনা কবলিত যে বেইলি ব্রিজটি আসলে যে এটি যে সংস্করণ এবং এটিকে এই পরিবহনটি উঠানোর যে বিষয়টি এটি কিন্তু আসলে এখনো কিন্তু আমরা কিন্তু দেখছি না। পলাশ, ধন্যবাদ আপনাকে। আমনের মৌসুমেও চালের বাজার অস্থির। পর্যাপ্ত সরবরাহ থাকলেও সুফল মিলছে না দামে। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে বস্তা প্রতি দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির জন্য খুচরা, পাইকারি এবং মিল মালিকরা দুষছেন পরস্পরকে। দোষারোপের খেলায় নাকাল ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে চড়া দাম আর ডলারের উচ্চ মূল্যের কারণে বাড়ছে আমদানি জাতের মূল্য। দেশে এখন আমনের ভরা মৌসুম, অথচ এর সুফল নেই বাজারে। পাইকারি এবং খুচরা পর্যায়ে দাম ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির বস্তা প্রতি দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। এর প্রভাবে খুচরা পর্যায়ে মিনিকেটের দাম 7 থেকে 8 টাকা আর মোটা ও মাঝারি চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। এমন চড়া দামে হতাশ ক্রেতারা। আমাদের একটা নির্দিষ্ট বাজেট থাকে যে আমরা এই টাকার ভিতরে আমরা মাস চালাই নেব। সেক্ষেত্রে আমাদের তো ওই থেকে আমাদের কনসিডার করে স্যাক্রিফাইস করে অল্প করে মানে যেভাবে হোক চালাই নিতে হয়। কেনাকাটা কমিয়ে দিই, খাবার কমিয়ে দিই, এইভাবে একটা ম্যানেজ করা, সংসার একটা ম্যানেজ করার একটা বিষয় থাকে। বাজারে এখন সবচেয়ে কম দামি চাল গুটি স্বর্ণা, কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকায়। পাইজাম 58 আর মিনিকেটের জন্য গুনতে হবে মানভেদে 72 থেকে 78 টাকা। 75 থেকে 80 টাকার নিচে মিলছে না নাজির শাইল। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ মিলাররা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে। মেলহারারা মাল দিতে চায় না, টাকা নিয়ে মাল দিতে চায় না, অর্ডার নিতে চায় না। মিলের দাম বাড়ছে 100, মনে করেন বস্তা প্রতি 50 টাকা, কেজিতে 1 টাকা। এরা বাড়াইছে 2 টাকা। মিলাররা বাড়ায়, এরা আনে। কিন্তু মিলাররা যে এখন কেন বাড়াইতেছে, এই সিজনে তো বাজার বাড়ার কথা না। ধানের চড়া দামের অজুহাত তুলছেন আড়তদাররা। পাশাপাশি দাম বৃদ্ধির জন্য গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজিকেও দায়ী করছেন। মিলাররা এতটা না বাড়াইলেও পারত, তারা একটু চালের দামটা অস্বাভাবিক বাড়াই দিচ্ছে। কারণ একদিনে 2 দিনে 200 টাকা 400 টাকা চালের বাজার বাড়ে, এটা আমার জীবনের আলোকে নাই। ব্র্যান্ড আসার পর থেকে কনজিউমার ব্র্যান্ডারদের হাতে আসলে বাজারটা নিয়ন্ত্রণে আছে। ওনাদের তো লক্ষ লক্ষ টন ধান তাদের কাছে মজুদ রয়েছে, ওরাই আসলে রেটটা বাড়ায়, ওরাই কমায়। স্থানীয় উৎপাদনে চালের চাহিদা মিটছে না এমন দাবি মিল মালিকদের। বলছেন আমদানি করা চালের বাড়তি দাম এবং ডলারের উচ্চ মূল্যের প্রভাব পড়ছে দামে। খুব ধীর গতিতে আমদানিটা হচ্ছে। যদি আমদানিটা দ্রুত হয় এবং আমদানির প্রাইসটা যদি কমে আসে, তাহলে অভ্যন্তরীণ মার্কেটের ধান এবং চাউলের দাম কমতে পারে। ডলারের দামটা যদি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, আগে যেন 20 টাকা ছিল বহুদিন যাবত, যদি 120 টাকা দিয়ে যদি বিল পারচেস হয়, তা আমার মনে হয় যে তাহলে দাম আর বাড়বে না। রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির তথ্য বলছে 1 বছরের ব্যবধানে চিকন ও মাঝারি চালের দাম বেড়েছে 14% আর মোটা চালের দাম বেড়েছে 7%-এরও বেশি। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। সরিষার বীজ বিতরণ নিয়ে মেহেরপুরের চাষিরা ক্ষুব্ধ। কৃষি অফিসেই ক্ষোভে ফেটে পড়েন চাষিরা। অভিযোগ, কার্তিক মাসে সরিষার বাড়ির 14 জাতের বীজ বপনের সময়, অথচ বীজ দেয়া হলো অগ্রহায়ণের শেষ সপ্তাহে। চাষিরা বলছেন কৃষি বিভাগের গড়িমসির কারণে লোকসানে পড়েছেন তারা। এই বীজ এখন আর কোনো কাজে লাগবে না। মেহেরপুরের বিস্তীর্ণ মাঠ, চারপাশেই হলুদ আর হলুদ। সরিষার ফুলের রূপে সেজেছে প্রকৃতি। ফুলের মৃদু গ্রাণ আর সোনালী রং প্রকৃতিকে মোহনীয় পরিপূর্ণতায় ভরিয়ে তুলেছে। তবে অনেকেই সরিষার চাষ শুরু করতে পারেনি, সঠিক সময়ে মেলেনি বীজ। মৌসুম শুরুর 1 মাসের বেশি সময় পর বীজ বিতরণের উদ্যোগ নেয় কৃষি অফিস। ভিড় জমায় চাষিরা। বীজের প্যাকেটে দেওয়া নির্দেশিকা হাতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। সেখানে বলা হয়েছে বপন করতে হবে কার্তিক মাসে, কিন্তু বীজ বিতরণ করা হয়েছে অগ্রহায়ণের শেষ সপ্তাহে। চাষিরা বলছেন এই বীজ দিয়ে কি করবেন তারা। কার্তিক মাসের মধ্যে বুনলে হয়, কিন্তু যত নামলা হবে কার্তিক মাস ছাড়া তত আর জিনিসটার পূর্ণ ফলন আসবে না। তখন দেখা যায় চাষি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। এই বীজটা এখন দিচ্ছে, এই বীজটা তো অনেক আগে দেওয়ার দরকার ছিল, এখন তো আমাদের বীজ দরকার নেই, এখন তো শস্য ওঠার হয়ে গেছে, এখন আমরা বীজ কি করবো। চাষিরা বলছেন দেরিতে বীজ দেওয়ায় তারা ক্ষতির মুখে পড়েছেন। অনেকেরই এই মৌসুমে জমি অনাবাদি রাখতে হবে। মাসখানেক আগে বললে হয়তো ফলনটা একটু ভালো হতো, এখন
যদি বোনা যায় খালি গাছটা হবে, ফলনটা একটু কম হবে। সরষে বোনার সময় কাতি মাস, এখন পুষ মাসে দিছি সরষে বেচা, এটা দিয়ে কি করবো? এইভাবে পায়রাকে খাওয়ানো ছাড়া কোনো রাস্তা নাই। দেরিতে বীজ দেওয়ার কারণ জানতে পারেনি চাষিরা, এমনকি সাংবাদিকদের কাছেও এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছেন না কৃষি কর্মকর্তা। আমাদের এক মিনিট কাজ ছিল। চলতি বছর জেলায় সরিষার আবাদ হয়েছে ৬,৭৩৫ হেক্টর জমিতে। বিঘা প্রতি চাষে খরচ হয়েছে ৩ থেকে ৪ হাজার টাকা। সোবাহান চৌধুরী, যমুনা নিউজ। ইটের ব্যবসায় বিনিয়োগ করলে মাসে প্রতি লাখে মুনাফা 18,000 টাকা। এমন প্রলোভনে মাদারীপুরে বিভিন্ন গ্রামের কয়েকশো মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এক প্রতারক। সর্বস্ব খুইয়ে নিঃস্ব অনেক পরিবার, তাদের আইনি সহায়তার আশ্বাস প্রশাসনের। এদের কেউ ভ্যান চালক, কেউ আবার কৃষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী, আবার অনেকে প্রবাসী পরিবার। অল্প সময়ে ধনী হওয়ার প্রলোভনে পড়ে মাদারীপুর শিবচরের বাসিন্দারা বিনিয়োগ করেছিলেন লাখ লাখ টাকা। অভিযোগ উঠেছে মাসে লাখ প্রতি 16 থেকে 18,000 টাকা মুনাফার প্রতিশ্রুতিতে শাহিন জমাদ্দার টাকা নেন কয়েক গ্রামের মানুষের কাছ থেকে। ইটের ব্যবসায় এই টাকা লগ্নির জন্য 4 বছর ধরে সংগ্রহের পর গত নভেম্বর থেকে লাপাত্তা শাহিন। প্রতি লাভের একটা প্রলোভন দেখাইয়া সে এখন আত্মগোপন করে আছে। প্রতি লাখে আমার মাসে 16,000 টাকা দিত। তাই আমি অনেক এনজিও থেকেই এই টাকাটা তুলে ওরে দিছি। খালার কাছ থেকে, খালা তো বোনে গো কাছ থেকে, তারপরে মামার কাছ থেকে, মানুষজন যারা আছে মানে আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি। এরপর কিস্তি উড়েও টাকা দিছি। কোনো প্রতিষ্ঠান নয়, ব্রিকফিল্ডে বিনিয়োগের কথা বলে নেওয়া হয় কোটি কোটি টাকা। বিশ্বাস রাখতে দেওয়া হয় মোটা অঙ্কের সুদ, আর আস্থা অর্জনের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত প্রতিশ্রুতি প্রদান করে শাহিন। ওরকম টাকা ছিলাম, ওরকম সম্পূর্ণ টাকা দিয়ে দিলাম, তারপর চালান সহ আবার দিলাম। এরকম করে ও আমাকে লোভ দেয় টাকা নিছে। আমার টাকা হয়েছে গিয়ে 72 লক্ষ টাকা। আমার একটা স্টামে আছে 24 লাখ টাকা, একটা আছে 16 লাখ টাকা, আর একটা আছে 10 লাখ টাকা। ও সব টাকা পয়সা নিয়ে বস্তা বাইন্দা 150 জন গেছে। গত 27 নভেম্বর থেকে লাপাত্তা শাহিন ও তার পরিবার। বিক্ষুব্ধ পাওনাদাররা তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। শাহিনের নামে এরই মধ্যে প্রতারণার মামলা করা হয়েছে। ভুক্তভোগীদের আইনি সহায়তার আশ্বাস প্রশাসনের। কোনো ভুক্তভোগী এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন, ওনাকে আমি অনুরোধ করব সংশ্লিষ্ট প্রমাণাদি সহ থানায় যোগাযোগ করার জন্য, অভিযোগ দেওয়ার জন্য। সাধারণ জনগণকে বলবো যে আপনারা না জেনে আপনারা প্রতারিত হবেন না এবং কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 4 তলা ভবনের নির্মাণ কাজ 2021 সালে শেষ হওয়ার কথা, অথচ 3 বছরেও হয়নি সমাপ্ত। ক্লাসরুমের অভাবে খোলা মাঠ বা বারান্দায় চলছে মেহেরপুরের করমদি দাখিল মাদ্রাসার পাঠদান। প্রায় অর্ধেক কাজ বাকি থাকার পরও সাবেক নির্বাহী প্রকৌশলীর সহায়তায় বিল তুলে নেওয়া হয়েছে। শ্রেণীকক্ষ সংকট, তাই বিদ্যালয়ের বারান্দাতেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান, অথচ পাশেই রয়েছে 4 তলা ভবন। এই চিত্র মেহেরপুর গাংনী উপজেলার করমদি দারুস সুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসার। নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় 2019 সালের অক্টোবরে শুরু হয় 4 তলা ভবন নির্মাণ কাজ। 3,27 লাখ টাকা ব্যয়ে ভবনের নির্মাণ কাজ শেষ হবার কথা 2021 সালের এপ্রিলে, কিন্তু 2024 সালের শেষ ভাগে এসেও মাদ্রাসা ভবনের কাজ পুরোপুরি শেষ হয়নি। নানা সংকটের মধ্যেই পড়াশোনা করতে হচ্ছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। এখানে ক্লাসরুমও সেরকম ভালো না, মানে অনেক জায়গায় জানালা মানে দরজা সব কিছুই কেমন ভাঙা, জানালাগুলোও ভালো না। বৃষ্টি হলে সাইডটা আসে, এখানে বৃষ্টি হয়ে গেছে মানে জমে যায়, এই কারণে আমাদের সমস্যা হয়। ভবন নির্মাণের কাজ পান কুষ্টিয়ার আনিসুর রহমান নামের এক ঠিকাদার। বাস্তবায়নকারী ঠিকাদার নূর ইসলাম। প্রকল্পের মেয়াদ শেষ হবার পর আরও 3 বছর পেরিয়ে গেলেও কেন ভবন হস্তান্তর করা হয়নি সেই প্রশ্ন ঠিকাদারের কাছে। আমি পেরি উঠিনি, অনেক লস হয়েছে, অনেক সমস্যা। এর মধ্যে সাহেবনগরটা হ্যান্ড ওভার দিলাম, আর এটা 1-2 মাসের কাজ আছে, কিছু একটু সমস্যা হয়ে গেছে, পয়সা কড়ির অভাবে দিয়ে। ঠিকাদারের দাবি অর্থের অভাবে নির্মাণ কাজ সম্পন্ন করা যায়নি, কিন্তু খোঁজ নিয়ে জানা যায়
এরই মধ্যে বরাদ্দের 2,67,00,000 টাকা নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমনকি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর মেহেরপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী গোলাম মুত্তাকিন 2 দফায় প্রায় 33 লাখ টাকা দিয়েছেন এই ঠিকাদারকে। কেন পিজির অর্থ এবং অতিরিক্ত বিল দিলেন ঠিকাদারকে, এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করলেও ফোন ধরেনি অভিযুক্ত গোলাম মুত্তাকিন। শ্রেণীকক্ষের অভাবে ব্যাহত হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনা। বারবার নতুন ভবন দ্রুত নির্মাণ ও হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোনো সমাধান মেলেনি অভিযোগ মাদ্রাসা সুপারের। আমরা এটা জানিয়েছি এমনকি জেলা ইঞ্জিনিয়ার এবং জোনাল অফিস, এক্সচেঞ্জ অফিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এই ব্যাপারে জানিয়েছি এবং ওনারা আমাদের প্রতিষ্ঠানকে ভিজিটও করেছেন। ঠিকাদারের খামখেয়ালির জন্য একাধিকবার সতর্ক করে নোটিশ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী, কিন্তু অতিরিক্ত বিল দেওয়ার কারণে চুক্তি বাতিল করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। ঠিকাদারের সাথে যোগাযোগ করি এবং একাধিকবার আমরা পত্র তাকে প্রদান করেছি এবং দাপ্তরিক যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিয়েছি। অ্যাডভান্স বিল প্রদান করার থাকার কারণে আমরা আসলে এখানে বাতিলেও যেতে পারতেছি না। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত ভবনটি নির্মাণ কাজ শেষ করে হস্তান্তরের দাবি শিক্ষার্থীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হুমায়ুন কবির নামে এক ছাত্রদল কর্মী। শনিবার রাতে সদর উপজেলার পাঁচতোনায় হয় এই ঘটনা। নিহত হুমায়ুন কবির মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য। স্বজনরা জানান, এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় তাকে ডেকে নেয় কয়েকজন, এরপর গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে হুমায়ুনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। হুমায়ুনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। বলতেছে কোন সাইডে গেলে ভালো হইব, তারা কাকায় বলতেছে আপনারা মোড়ে দাদান ভালো হইব। তারপরে গেছে গায়েরা, সামনে গিয়ে আবার ঘুরে আবার আইছে। একটা গুলি ছিল বুকের নিচের অংশে আর একটা গুলি ছিল মাথার পিছনের দিকে, আর তাকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা ব্রড ডেড অবস্থায় পাই। নাটোরে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ঘটল অগ্নিকাণ্ড, তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার রাতে মহিষাখোলা এলাকায় এই দুর্ঘটনা। রেলওয়ে জানিয়েছে, খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল আন্তনগর ট্রেনটি। আজিমনগর স্টেশনে প্রবেশের আগে হঠাৎ ব্রেক জ্যাম হয়ে আগুন ধরে যায়, ছড়িয়ে পড়ে ধোঁয়া। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। ৩৫ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন ফরিদপুরের মোহাম্মদ রনি। বুলেটের আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় দাঁত, জিহ্বা, মুখ গহ্বর সহ মেরুদণ্ড। কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিলেও অনেকটাই সর্বশান্ত তার পরিবার। 4 মাস ধরে শরীরে সেই গুলি বয়ে বেড়াচ্ছেন রনি। একসময় ছিলেন পরিবারের প্রাণভোমরা, অথচ এখন পুরোপুরি নিশ্চল। ফরিদপুর বোয়ালমারীর দৈত্যের কাঠি এলাকায় মোহাম্মদ রনি কারো সাহায্য ছাড়া এখন ঠিকমতো চলতেও পারেন না। অভাবের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কাজ করতেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে। 5 আগস্ট কুড়িলের ছাত্র জনতার উপর চালানো এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনি। একটি গুলি রনির মুখ গহ্বর ভেদ করে মেরুদণ্ডের হাড়ে বিদ্ধ হয়। আজও শরীরে সেই গুলি বয়ে বেড়াচ্ছেন রনি। প্রায় 3 মাসের মতো মেডিকেলে ছিলাম এবং আইসিইউতে ছিলাম 18 দিন। রাত্রে প্রচন্ড যন্ত্রণায় আমি ঘুমাতে পারি। মাঝে সাঝে হাঁটা চলা করতে গেলে মাথা ঘুরে পড়ে যায়। ধার দেনা করে 3 মাস রনির চিকিৎসার পর এখন অনেকটাই সর্বশান্ত পরিবারটি। ঋণের চাপে পিষ্ট পরিবারটি পায়নি কোনো সহায়তা। রনির সুচিকিৎসায় সরকারের সাহায্যের দাবি তাদের। 3টা মেডিকেল আমার ব্যক্তিগতভাবে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আমার খরচ হয়। এই পর্যন্ত তার কোনো চিকিৎসা সরকারিভাবে কোনো চিকিৎসা হয়নি, এখনো গুলি আছে। রনির বিষয়টি জানার পর তার চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন ইউএনও। ওনার যদি চিকিৎসা বা অন্যান্য ক্ষেত্রে কোনো আর্থিক সাহায্য প্রয়োজন হয়, আমরা ওনার সবসময় আমাদের উপজেলা পরিষদ বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় করে থাকবো। গুলিতে রনির ঠোঁট, দাঁত, মুখ গহ্বর সহ মেরুদণ্ডের কয়েকটি স্পাইন ক্ষতিগ্রস্ত হয়। জারিন অর্নি, যমুনা নিউজ।
শীতের আবহে গ্রাম বাংলায় যেন উৎসবের আমেজ। লালমনিরহাট ও জামালপুরে চলছে জামাই মেলা। পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতেছে মানুষ। এসব মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী সব শীতের পিঠা, বসেছে মাছের বাজারও। আমন ধান উঠে গেছে কৃষকের ঘরে। ফাঁকা পড়ে থাকা ফসলের মাঠে আয়োজন করা হয়েছে বারোয়ারি মেলার। জামালপুরের মাদারগঞ্জে চলছে জামাই মেলা। মন্ডা মিঠাইয়ের সাথে বসেছে মাছের বাজার। সপ্তাহব্যাপী এই মেলা শুরু হয়েছে বিজয় দিবসের পর থেকে। তৈজসপত্র থেকে আসবাব সবকিছুই এক মেলায় হচ্ছে বিকিকিনি। একটা জামাই হিসেবে যেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন নিত্য নতুন সবকিছু এখানে পাইতেছি। জামাই আদর তো সবসময় ভালোই হয়, কখনো তো খারাপ হয় না। তবে জামাই মেলা উপলক্ষে এটা একটু বেশি হয়। শীতের পিঠের সময় তো এখন জামাইরা শুধু এসে যে খাইয়ে যাবো তা না, এই মেলাতে এসে বেশ কিছু বাজার সাজার করে নিয়ে ওই জামাই শ্বশুর বাড়ি যাবে। যদি বিবাহিত থাকতাম তাহলে বউ নিয়ে হয়তো এই মেলা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে জামাই হতে পারি। জামাই মেলা আসছি কিন্তু জামাই নাই। 3টার পর থেকে মনে করেন এই মেলাতে মানুষের উপরে জায়গা দেওয়া যায় না, এরকম মানুষ হয়, ভরপুর মানুষ, হাজার হাজার মানুষ হয়। পুরো মেলা সিসি ক্যামেরার আওতাধীন এবং আমাদের 200 স্বেচ্ছাসেবক কর্মী তারা সর্বক্ষণ এই মেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। বিজয় দিবসের দিন থেকে লালমনিরহাট সদরের বড়বাড়ি এলাকায় চলছে 2 সপ্তাহব্যাপী মেলা। এই মেলার বড় আকর্ষণ গ্রামীণ পিঠাপুলি। এত পিঠা দেখলাম যে এখানে অনেক পিঠার নামই আমি জানি না। তেল পিঠা, নারিকেল পিঠা, ঝিনুক পিঠা, তাল পিঠা, তারপর গড়গড়ি পিঠা, গ্রাম অঞ্চলে বলে গড়গড়ি পিঠা, তারপর নকশি ফুল পিঠা, মনপুরা, হৃদয়হরণ। মেলাতে যে পিঠাগুলো থাকে সেগুলো হচ্ছে কন্টিনিউ চেঞ্জ করা হয়, একই আইটেম আর কি প্রত্যেকদিনই থাকে না। আমরা সবসময় গরম গরম মানে তৈরি করে এখানে হচ্ছে সেল করার জন্য নিয়ে আসা। এখানে পিঠা মেলা ছাড়া বিভিন্ন রকম খেলা হচ্ছে, জাদু প্রদর্শনী হচ্ছে। মেলার এক প্রান্তে বসেছে মাছের বাজার। দিনটায় প্রায় ৬০-৭০ হাজার টাকার মাছ বিক্রি হয়। আমাদের মৎস্য মেলা উদ্বোধন হয়েছে, তারপরে পিঠা মেলা বিকেল হইলো। এখানে প্রায় এ পর্যন্ত 200-র ঊর্ধ্বে দোকান এখানে রয়েছে। জামাইকে নিয়ে আসবে, সকালবেলা মাছ কিনে তার বাবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দিয়ে দুপুরবেলা খেয়ে আবার বিকালবেলা এসে তারা পিঠা খাবে। আমরা চাই এই প্রজন্মের বাচ্চাদেরকে এই পিঠাতে আসক্ত করা এবং বিশেষ করে এই গ্রামীণ হারিয়ে যাওয়া এই পিঠা যেন পুনরায় ফিরে আসে। প্রতিটি আয়োজনে বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত থাকছে উপচে পড়া ভিড়। গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এসব মেলা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।